না। এই পেটলা নাহিদ কম না হলো 3 থেকে 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এই চিকনা আসিফ মাহমুদ কম না হলো 1000 কোটি টাকার মালিক হয়েছে। এই মাহফুজ আলম হিজবুত তাহরীর সাবেক নেতা কম না হলো 3 থেকে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। বাটপারের একটা সীমা থাকে, আগে থেকে বিদেশ পালিয়ে যাওয়ার সকল কিছু রেডি করে রেখেছে, ভিসা রেডি করে রেখেছে, সেভ এক্সিট কিভাবে সেটা রেডি করে রেখেছে। কারণ বাংলাদেশের মানুষের কাছ থেকে টাকা তুলে নাকি তারা নির্বাচন করবে। যে কোনো সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করা হতে পারে। গোয়েন্দা সংস্থার এমন একটি রিপোর্ট জামাত আমিরকে জানানো হয়েছে। জামাত এবং শিবিরের শীর্ষস্থানীয় আরো কিছু নেতা হুমকিতে আছেন, কিন্তু তাদের মধ্যে ফার্স্ট টার্গেট এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, সাংবাদিক ইলিয়াসের যে একটা পত্রিকা ছিল বা এটার যে অনলাইন প্ল্যাটফর্ম ছিল বাংলা এডিশন, সর্বশেষ আপডেট হচ্ছে কিছুক্ষণ আগে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন এটা নিবন্ধন বাতিল করে দিয়েছে বর্তমান সরকার। ওই ইউনুস খানকির বলা এই মাদার চোদ ইউনুস শুয়োরের বাচ্চা হালা সারা জীবনে গিয়ে ওয়েস্টার্ন লাগাইছে, মদ খা শুয়োরের বাচ্চা বাংলাদেশে নিয়ে সুদের ব্যবসাটা করে ওরে দিছিল শান্তিতে। বাপ ভাবকেও ছাড়ে না, বাপ ভাবকেও ছাড়ে না। তো আমাদের ইলিয়াস ভাই মনে করছিল, বুঝছেন, সে যা করবে আর বাংলাদেশের মানুষ পাগলের মতো সেটাকে সাপোর্ট করবে। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই পেটলা নাহিদ কম না হলো 3 থেকে 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এই চিকনা আসিফ মাহমুদ কম না হলো 1000 কোটি টাকার মালিক হয়েছে। এই মাহফুজ আলম হিজবুত তাহরীর সাবেক নেতা কম না হলো 3 থেকে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। এনসিপির প্রত্যেকটা নেতা কম না হলো শীর্ষ পর্যায়ে যারা নেতা 50 থেকে 100 কোটি টাকার মালিক। এখন তারা নাটক করছে জনগণ থেকে টাকা তুলে নাকি নির্বাচন করবে। বাটপারের একটা সীমা থাকে, আগে থেকে বিদেশ পালিয়ে যাওয়ার সকল কিছু রেডি করে রেখেছে, ভিসা রেডি করে রেখেছে, সেভ এক্সিট কিভাবে সেটা রেডি করে রেখেছে। কারণ বাংলাদেশের মানুষের কাছ থেকে টাকা তুলে নাকি তারা নির্বাচন করবে। তারা নাকি সৎ নাটক মারাও। আসিফ মাহমুদের যে দুর্নীতির কথা, মাহফুজ আলমের যে দুর্নীতির কথা, এখন যদি দুর্নীতি কমিশন ধরে নিয়ে গিয়ে তদন্ত করে কম না হলো 1-2 কোটি টাকা দুর্নীতি করেছে, সকল কিছু প্রমাণ পাবে। পেটলা নাহিদের গুলো প্রমাণ পাবে। আরো এনসিপির যত নেতা আছে প্রত্যেক জায়গায় থেকে কত টাকা করে চাঁদাবাজি করেছে, সকল কিছু প্রমাণ পাবে। বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যেকটা আসনে 1,000 ভোট দিয়ে প্রমাণ করে দিবে তাদেরকে সম্পূর্ণরূপে বয়কট করেছে। গানম্যান দিয়ে আর কতক্ষণ বেঁচে থাকতে পারবা? গানম্যান কতক্ষণ তোমাদেরকে সেফটি দিবে? এটাকে নির্বাচনের পরও তোমাদের সাথে গানম্যান থাকবে? তোমরা জাতির কি হয়ে গিয়েছো? এই হাদি সারাক্ষণ গালাগালি করতো, সাউয়া মামুয়া বলে বলে ভাইরাল হয়েছে। এই হাদিরে জাতীয় বীর বানিয়ে ফেলছে, বঙ্গবীর বানিয়ে ফেলছে। জামাতের লোকরা টাকা পয়সা দিয়ে তাদের সকল কর্মীকে ঢাকায় এনে জানাজা পড়িয়ে দেখিয়েছে বহির্বিশ্বকে সে বড় মাপের বঙ্গবীর, সে বড় মাপের বিপ্লবী। কত মানুষ জানাজা হয়েছে। সকলেই হচ্ছে তারা যারাই কর্মী তারাই ভোটার। কথা বুঝেন নাই? এভাবে করে করে চলতেছে বাংলাদেশের রাজনীতি। আবার তারাই হাদিরে হত্যা করেছে। কথা বুঝেন? তারা আগে থেকে প্ল্যানিং করা ছিল যে হাদিরে এভাবে হত্যা করবো, এভাবে জানাজা হবে, এভাবে করে রাজনীতির ফায়দা নিব। কথা বুঝেন নাই? এখন দেওয়ালে হাদির ছবি দিয়ে ছাই ফেলতেছে পুরো ঢাকা শহর। এই হচ্ছে বাস্তবতা। এখন স্নিগ্ধ মুগ্ধ আবু সাইদের মার্কেট শেষ, এখন হাদির বাংলাদেশ। কদিন পর আরেকজনের মার্কেটে নিয়ে আসবে। এখন হিরো আলম বলে যে আমার অস্ট্রেল লাইসেন্স লাগবে। বাস্তব হিরো আলমকে যেখানে সেখানে গণদোলা দিচ্ছে। হিরো আলমকে অস্ট্রেল লাইসেন্স দেন। বাংলাদেশে এখন সবার অস্ট্রেল লাইসেন্স লাগবে। আওয়ামী লীগের সাধারণ যারা কর্মী আছে তাদেরকে অস্ট্রেল লাইসেন্স দিতে হবে। তাদেরকে যেকোনো জায়গায় মপ করা হচ্ছে। বাংলাদেশে 40% লোক মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগের রাজনীতি করে। তাদের কম না হলে 20% লোক নিরীহ, তাদেরও অস্ট্রেল লাইসেন্স লাগবে। কারণ অনেক জঙ্গি তাদের উপর নিরীহভাবে ধরে ওদেরকে মারে, ওদেরকে হামলা করছে, ওদেরকে মেরে ফেলছে। তাদের ফ্যামিলি নিরাপত্তা নাই। তাহলে বাংলাদেশের 80 থেকে 90% সকলের অস্ট্রেল লাইসেন্স দিতে হবে, সকলকে গানম্যান তাদের সাথে দিতে হবে। এইসব নাটক বাংলাদেশের মানুষ এখন ভালোভাবে বুঝে গিয়েছে যে এই সকল হত্যার পিছনে আওয়ামী লীগ জড়িত না, এই সকল হত্যার পিছনে ভারতও জড়িত না। তারা নিজেরা হত্যা করে, নিজেরা নারীর কারণে, নেশার কারণে মারামারি করে, নিজেরা গোলাগুলি করে, দুষ্পর দিয়ে দেয় আওয়ামী লীগ বা ভারতের উপর। ভারত বিরোধী রাজনীতি করে বেশি দিন টিকে থাকা যাবে না। কথা বুঝেন নাই? এমন বিরোধিতা করেছেন, এখন দেনে কি লেনে পার জায়গায় কথা আছে না। এখন ভয়াবহতা আসতেছে আপনাদের উপর। আপনাদেরকে টার্গেট করে নাই, কিন্তু আপনারা এমনভাবে বুঝেছেন আপনাদেরকে টার্গেট করছে, কিলিং করবে, মেরে ফেলবে। এগুলা বুঝিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন। এখন দেখবেন আপনাদের শত্রু যারা আছে এনসিপির বিপক্ষে বা অন্য যারা, তারাই আপনাদেরকে মেরে ফেলে তারাই প্রচারণা করবে আওয়ামী লীগ মেরে ফেলেছে, ভারত মেরে ফেলেছে, তারা সেফ হয়ে যাবে। এগুলা ঠিক না। বেশি চালাকি রাজনীতি করলে নিজের জীবনটা এভাবে চলে যায়। বুঝতে পেরেছেন? হাদি বেশি মাস্টারি করেছিল না, আমি মারা যাবো, আমাকে হুমকি দিচ্ছে, এই করছে সেই করছে। তো জামাত ইসলামী ওই ফায়দাটাকে লুফে নিয়েছে যে তুই মারা যাবি, এই করছে সেই করছে, এবার তোরা আমরা মেরে ফেলতেছি, এবার আওয়ামী লীগের উপর দোষটা চাপিয়ে দিব, না হলে বিএনপির উপর চাপাবো, না হলে ভারতের উপর চাপিয়ে দিব। আর তোকে নিয়ে আমরা রাজনীতি খেলবো, তোকে নিয়ে মাজার বানাবো, হাদি বাবার দরবারে সব পাগলের খেলা। তোকে নিয়ে আমরা জানাজা বানাবো, তোকে নিয়ে আমরা জানাজা পড়াবো, লক্ষ লক্ষ মানুষ আসবে, দেখাবো, দেখেন হাদির মতো লোকে বিপ্লবীদের জানাজায় কত মানুষ আসে। কারণ হাদি তো জামাত ইসলামীর লোক, জামাত ইসলামীর সকল লোককে জড়ো করবে টাকা দিয়ে এনে ঢাকার মধ্যে। সেটাই করেছে, সকল কিছু আমরা দেখতে পেয়েছি। তাই বাংলাদেশের মানুষকে আর গুমরা করিয়েন না। আমরা তরুণ সমাজ সকল রাজনীতি আপনাদের ধরে ফেলেছি, সকল কিছু আমরা বুঝি। এই নাটক থেকে বাংলাদেশের জনগণকে মুক্তি দেন। ওই ইউনুস খানকির বলা এই মাদার চোদ ইউনুস শুয়োরের বাচ্চা হালা সারা জীবনে গিয়ে ওয়েস্টার্ন লাগাইছে, মদ খা শুয়োরের বাচ্চা বাংলাদেশে নিয়ে সুদের ব্যবসাটা করে ওরে দিছিল শান্তিতে। বাপ ভাবকেও ছাড়ে না, বাপ ভাবকেও ছাড়ে না।
তো আমাদের ইলিয়াস ভাই মনে করছিল বুঝছেন, সে যা করবে আর বাংলাদেশের মানুষ পাগলের মতো সেটাকে সাপোর্ট করবে। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে বলবো যে মাঝে মধ্যে উনি কিছু ন্যায় এবং হক হালালি কথা বলেন। সিরিয়াস, ইলিয়াস ভাই মাঝে মধ্যে কিছু হক এবং ন্যায়ের কথা বলে, তো যার ফলে তাকে আমি ফলো দিয়ে রাখছিলাম। কিন্তু গত কিছুদিন যাবত যে রূপ ওনার আমি দেখলাম বুঝছেন, আমি নিজে হতাশ, অত্যন্ত হতাশ। আমি কিন্তু একজন কট্টর সমর্থক সাপোর্টার ছিলাম এই ইলিয়াস ভাইয়া। তো প্রথম আলো ডেইলি স্টারকে কেন্দ্র করে উনি যা কিছু ঘটাইছে, তখন আমি ধরে নিচ্ছি যে ভাই এই লোক বাংলাদেশের জন্য নিরাপদ না। তো এখন ইলিয়াস ভাইকে জয় বাংলা করা দেওয়ার জন্য স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসও লাগছে। এখন প্রথম আলো ডেইলি স্টার যেদিন পরে আপনারা জানেন, এনসিপি দলটা কিন্তু কঠিন ভাষায় সমালোচনা করছে যে ভাই এর ধারে কাছে আমরা নাই। এই যে প্রথম আলো ডেইলি স্টার কোনোর সময় যে স্লোগান দিছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তারপরে ওই যে দিল্লি স্টার, এইসব যে স্লোগান এগুলো হয়েছে বুঝছেন, ওরা বলতেছে এনসিপি লোকেরা বলতেছে এগুলো তো ভাই আমাদের মুখের স্লোগান ছিল। কিন্তু কসম খাই বলতেছি ভাই, কসম খাই বলতেছি, আমি আবুল হাসনাতকেও দেখছি, তারপরে এই যে নাহিদকে দেখছি, সাজিদকে দেখছি, সবাইকে কম বেশি দেখছি বুঝছেন, পাটোয়ারিকে দেখছি। তো সেখানে গিয়ে হাতে বেঁধে মানুষকে বুঝাইতেছে, সাংবাদিকদের সাথে কথা বলতেছে। ইভেন নুরুল হক ভাই আমাদের নিউজে, নুরুল হক ভাইরে কিন্তু উদ্ধার করে এড়িয়ে নিয়েছে, এদের সাথেই ছিল। কি ভয়ঙ্কর অবস্থা। তো এরা এখন আইসা সাংবাদিকদের বলতেছে বা হাতে পায়ে ধরে পাবলিকের কাছে বলতেছে ভাই আমাদের মাফ করো, স্লোগানগুলো ছিল আমাদের মুখের স্লোগান, কিন্তু ভাই এখানে আমরা কেউ ছিলাম না, আমরা কেউ ছিলাম না। আমাদের ভিতরে যদি কেউ থেকে থাকে তোমরা যা পারো আইনের, যেভাবে পারো আইনের আশ্রয় নিয়ে, আমরা কোনো সাপোর্ট করি না এগুলো ভয়ঙ্কর রকম সন্ত্রাসী কর্মকাণ্ড। এনসিপি তার স্ট্যান্ড ক্লিয়ার করে দিচ্ছে। এরপর আসা হলো জামায়াত ইসলামী। কিছুক্ষণ আগে নিউজে দেখলাম জামায়াত ইসলামের একজন হাই লেভেলের, ওই লেভেলের একজন নেতা এসে বলতেছে এইসব জ্বালাপোড়ার ভিতরে জামায়াত ইসলামী নাই, এবং এগুলো যারা করছে এবং যারা উস্কে দিছে বুঝছেন, তাদেরকেও ধরেই না, তাদেরকে ধরেই না কি বলবো, রাস্তায় ফেলায় পিটানোর জন্য নির্দেশ দিচ্ছে বুঝছেন। তাদেরকে দেশে থাকুক আর বিদেশে থাকুক ধরে না রাস্তায় ফেলায় পিটানোর নির্দেশ দিচ্ছে। এখন সে তো আইন প্রয়োগকারী সংস্থা না, সে তার ক্ষোভের কথা বলছে। এই যা করা করবে হলো পুলিশ এবং আইনের মাধ্যমে সেটা হবে। তো এখন এরপর আসেন হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো তাৎক্ষণিকভাবে যা করে তাই করছে, কিন্তু এতক্ষণে তো জেলে পুরে শেষ। এখন এই যে মনে করেন প্রথম আলো জ্বালাপোড়ার সময় এই যে নাহিদরা যে বক্তব্য দিচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে স্ট্যান্ড, এটা টোটালি ক্লিয়ার যে তারা বলছে যে এগুলো আমরা এগুলো করাইনি বা আমাদের এর সাথে কোনো ইনভলভমেন্ট নেই, কিছু নেই, এবং তীব্র তারা সমালোচনা করছে এগুলো, এবং এটা প্রতিশোধ নেওয়ার কসমও খাইছে। তাই ইউনূসের কসম খাইছে তো পুলিশ বাহিনী দিয়ে ধরে নিয়েছে 20-25 জনের মতো। আর নাহিদরা কসম খাইছে যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটলে আমরা রুখিয়ে দেবো। তো এটা আমাদের ইলিয়াস ভাইয়ের গায়ে খুব লাগছে। তো যার ফলে ইলিয়াস ভাইয়ের সর্বশেষ যে ভিডিওগুলো তার ফেসবুক গায়েব হয়ে যাওয়ার আগে যে স্টেটমেন্টগুলো ছিল, সেখানে আপনারা দেখবেন যে কি ভাষায় এই সার্জিস নাহিদ আর এই যে হাসনাত আব্দুল্লাহদের কি ভাষায় সমালোচনা করছে, গাইলাই এগুলোতে, এবং এরকম মানে গালাগালি এটাকে আমি দেখিনি ইলিয়াস ভাইকে এদেরকে দেওয়ার জন্য। আর ইয়েকেতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মদ খোর মাদি খোর কি কইছে না কইছে এগুলো আপনারা শুনেন ভাই, এগুলো আপনার আছে ইউটিউবে আছে, অনেকে দেখি ছোট ছোট রিল বানায় ইউটিউবে ছেড়ে দিচ্ছে বুঝছেন, ফেসবুকে আছে ছোট ছোট রিল বানায় ছেড়ে দিচ্ছে, সেখানে গিয়ে দেখা দেয়। তো এখন ইলিয়াস ভাইয়ের কষ্ট হলো যে আমরা ডেইলি স্টার পুরাইছি, প্রথম আলো পুরাইছি, তোরা গিয়া তো আরো অংশগ্রহণ করবি, তোরা গিয়া তো এই মহৎ কাজটা, এই নেকি কাজটা দিকে আগে বাড়াবি। এখন সে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একটা লাঠি নিয়ে যাবো বুঝছেন, নিচে একটা লাঠি এবং বাঁশ এবং ওই যে কিছু পেট্রোল নিয়ে যাবে বাতুকে আগুন জ্বালানোর জন্য, কারণ ইলিয়াস ভাই তো চেয়েছিল সেও যাবে, নাহিদ, সার্জিস, হাসনাত এরাও যাবে, সবাই যাবে। আর এখন যায়নি গেলে উল্টারও প্রতিবাদ করছে। এর জন্য দুইজনের মিয়া বয়স্ক মানুষ, বাপের সমান বয়সে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মিয়ার বইকে আমি অন্ধকার করে ফেলাইছে। তারপরে তো নাহিদ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এদেরকে তো আছে করার পর যা হওয়ার তাই হয়েছে। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ইজ নট গুড বুঝছেন। কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স ভালো না। তো ওভার কনফিডেন্স কারণে কি হয়েছে, তাকে আমরা চিনি ফেসবুক ইউটিউবে। আজকে ফেসবুকটাই এইসব 2-4 জন ইলিয়াসকে কে চিনে বুঝছেন, এইসব 2-4 জন ইলিয়াসকে কে খুঁজে কে গণে, ফেসবুক ইউটিউবের কারণেই তো গেছে। তো এখন ফেসবুক, এখন বাংলাদেশে যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি যে টিম আছে বাংলাদেশ সরকারে, তো তারা মেটার কাছে আবেদন জানিয়েছে যে এই লোকগুলো হলো সন্ত্রাসী, এক ধরনের সন্ত্রাসী, দেশের বাইরে থেকে সন্ত্রাসী ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এবং টেরোরিস্ট অ্যাক্টিভিটিস চালায়। তো এই হলো এদের পরিচয়, নাম ধাম পুরো বিস্তারিত পরিচয়, ইলিয়াস ভাইয়ের বাপের নাম কি, মার নাম কি, সে কোথায় থাকে, তার পূর্বের ইতিহাস কি, কি ঘটনা ঘটাইছে, এই ফেসবুকের যে স্ন্যাপশটগুলো নিয়ে তার স্ট্যাটাসে সেগুলো দেখাইছে, তারপরে কীভাবে তার স্ন্যাপশটের প্রভাব বাংলাদেশে গিয়ে পড়ছে, আগুনে পত্রিকা অফিসগুলো পড়ছে, এগুলো সব সাক্ষী প্রমাণ দিছে। এবং সারা জীবনের জন্য ইলিয়াস ভাইকে, বিশেষ করে বাংলাদেশের জন্য, আপনারা তো জানেন ফেসবুক ইউটিউব ওরা ওদের যে নিষিদ্ধ করা, রেস্ট্রিকশন করা বা ব্যান করে দেওয়ার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তো এর ভিতরে একটা হলো রিজিওনালি ব্যান করে দেওয়া। রিজিওনালি ব্যান করে দেওয়া হলো যে অঞ্চলে তাকে নিয়ে সমস্যা হয়েছে সেই অঞ্চলে তাকে বন্ধ করে দেওয়া সারা জীবনের জন্য, আর সেটা হয়েছিল বাংলাদেশের জন্য। তো এই জন্য এর আগের ভিডিওতে যখন আমি বলছিলাম যে ইলিয়াস ভাইকে সারা জীবনের জন্য ব্যান করছে, অনেকে আপনারা বলছিলেন বিশেষ করে মিডল ইস্ট থেকে, কিরে ভাই আমরা তো সার্চ দিয়ে দেখছি ইলিয়াস ভাইয়ের এখন দেখা যায়। কারণ হলো মিডল ইস্টে যে দেশগুলো আছে সেখান থেকে আপনারা ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখতে পাবেন বা 2-4টা তার পোস্ট দেখতে পাবেন, যদিও তার অরিজিনাল যে ফেসবুক ও পেজ রয়েছে সেগুলো হাওয়া হয়ে গেছে, সেগুলো জয় বাংলা হয়ে গেছে। এখন যে নতুন আরেকটা ফেসবুক পেজ খুলছে, এটা খুলছিল তার বউর নামে, আমার ধারণা ভুল হতে পারে, এটা খুলছে তার হলো বউর নামে, কারণ তার নিজের ফোন নাম্বার দিয়ে, নিজের ইমেল দিয়ে সে আর কোনোদিনও জীবনেও ফেসবুকের আইডি খুলতে পারবে না। তো অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে উনি ফেসবুক থেকে মানে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। তারপরে উনি কেমনি কি করবে আমি জানি না। এর আগে আমি বলছিলাম অনেকে হাসাহাসি করছেন, ইলিয়াস ভাই যারা ভক্ত তাদের একমাত্র ভরসা এখন রেডিও বুঝছেন। তো এখন যদি ফেসবুক ইউটিউব যদি ইলিয়াস ভাই না থাকে, তো রেডিও ছাড়া তো কোনো উপায় নেই। তো রেডিওতে শুনতেই তার জ্বালামি বক্তৃতা, তার স্ট্যাটাস, আজকে বলছে ডেইলি স্টার, প্রথম আলো ভাঙ্গো, 2 দিন পর তো ভাই উনি বলবো যে এই যে পদ্মা সেতু গিয়ে ভাঙ্গো, 2 দিন পর তো বলবে পদ্মা সেতু গিয়ে ভাঙ্গো, তৃতীয় দিন গিয়ে বলবে সচিবালয় গিয়ে ভাঙ্গো, চতুর্থ দিন গিয়ে বলবে যে সংসদ ভবন ভাঙ্গো। কিন্তু ভাই বাংলাদেশের সম্পদ,
এগুলো তো ভাই বাংলাদেশের সম্পদ, এগুলো কইরা কইরা বাংলাদেশকে একটা অস্থির অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে ওই সিরিয়া লিবিয়া বানানোর জন্য এরা যে চিন্তা ভাবনা করে বসে রয়েছে ভাই, এটা আমার আর বোঝার দরকার নেই ভাই। শ্রদ্ধার সাথে আমি বলতেছি, ইলিয়াস ভাই আমার শত্রু না। কি দেশে আমরা থাকি, আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি আমার এখান থেকে 3 ঘন্টা দূরে থাকে, আমার এখান থেকে ফ্লাইট টাইম হলো সেখানে, বুঝছেন? তো ভাই সে আমার শত্রু না, কিন্তু বাংলাদেশ প্রশ্নে যারা কিনে বাংলাদেশকে সিরিয়া লিবিয়া বানানো যায়, একটু কমন সেন্স যাদের ভিতরে নাই, যে বাংলাদেশের একদল লোককে আরেক দলের লোকের পিছনে লাগিয়ে দেওয়া, এটা তো ধ্বংসের উদাহরণ, এটা তো ধ্বংসের ইশারা। ধ্বংস তো এখান থেকেই শুরু হয়, যখন এক ভাই আরেক ভাইয়ের পিছনে আপনি লাগাই দিবেন। যাকে মারতেছেন, কারে মারতেছেন, সে আমার বাংলাদেশের ভাই। যে মারতে যেতেছে সে কি, সে আবার আমার বাংলাদেশের ভাই। যে যা পুরাইতে যেতেছেন সে কি, সে আমার বাংলাদেশের সম্পদ। এইসব মানুষদের ব্যাপারে আপনাদেরকে সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে, বুঝছেন? ভালোবাসা থাকা ভালো, আবেগ অনুরাগ থাকবে ভালো, কিন্তু যখন কেউ সীমা লঙ্ঘন করবে, বুঝছেন, প্রতিবাদ করবেন। সীমা যখন লঙ্ঘন করবেন, প্রতিবাদ করবেন। তো ধন্যবাদ এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা আগে করা উচিত ছিল। ডেইলি স্টার প্রথম আলো পুরানোর আগে, বা যে সহিংস ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, এগুলো ঘটার আগেই তার উচিত ছিল যে অন্তত বিশেষ করে ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে নিষিদ্ধ করা। কারণ তাদের প্রতিটা ভিডিওই বাংলাদেশের একদল লোকে আরেক দলের ভিতরে পিছনে উস্কে দেওয়া, এক ভাইকে আরেক ভাইয়ের বিরুদ্ধে উৎসে দেয়। আমি স্পষ্ট আমি আবার ভিডিওতে বলছি, এটা আপনাদের অনেকে ভালো লাগতে পারে, না লাগতে পারে। যে কোনো সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করা হতে পারে। গোয়েন্দা সংস্থার এমন একটি রিপোর্ট জামাত আমিরকে জানানো হয়েছে। এই কথা শুনে অনেকেরই হয়তোবা আতঙ্কগ্রস্ত করছি আমি মনে করতে পারেন, কিন্তু এটা হলো রিয়েলিটি, বাস্তবতায় 1 নম্বরে এখন ভারতের চোখে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি ক্ষমতার খুব কাছাকাছি, তাকে সরিয়ে না দিতে পারলে জামাত এবং ইসলামপন্থীদের বিজয় ঠেকাতে পারবে না ভারতের জন্য এখন হুমকি হয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, যার নেতৃত্বে এগিয়ে গিয়েছে জামাত বহুদূর থেকে বহুদূর চলে গিয়েছে। জামাতকে নিয়ে যারা 10 বছর আগে যা ভেবেছেন, 5 বছর আগে যা ভেবেছেন, আজকের জামাত সেই জায়গায় নয়। আকাশচুম্বী জামাতের বর্তমান পপুলারিটিতে নিয়ে যাওয়ার পিছনে এই ক্যারিসমেটি লিডার নামের ক্ষেত জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আর আগামী নির্বাচনে জামাত বা ইসলামপন্থীদের যে বিপুল বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে, আর এই সম্ভাবনার মাঝে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখেই সারা বাংলাদেশের মানুষ এদিকে এগিয়ে আসছে। জামাতের অন্যান্য আমিরদেরও অনেক গুণাবলী ছিলেন, যোগ্যতা সম্পন্ন ছিলেন, কিন্তু এই আমির জনতার কাছে যাওয়া, জনতার পাশে যাওয়া, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকলের মন জয় করা, তরুণ তরুণীদের মন জয় করা, এই প্ল্যানগুলা উনি নিজে বাস্তবায়ন করেছেন এবং নিজে তার দলের ভিতরে প্রতিষ্ঠা করেছেন। ছাত্র শিবিরকে দিয়ে তরুণ তরুণীদেরকে আকৃষ্ট করেছেন তাদের দলের উপরে, তাদের দলের অনেকগুলা সামাজিক কার্যকলাপের উপরে। বর্তমানে প্রায় 5 কোটি তরুণ তরুণী জামাতকে পছন্দ করে। এই 5 কোটি তরুণ তরুণী একটি বার যদি একটি পোস্ট করে আপনার ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, তাহলে কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তা পৌঁছে যায়। আর এই 5 কোটি যেদিকে যাবে সেদিকেই সরকার গঠন হবে। ভারতের চোখে এখন এই 5 কোটির চোখ হলো ডাক্তার শফিকুর রহমানের দিকে। তার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সবাই যে যা কথাই বলছে, 11th আওয়ারে সবাই মিলে যাবে জামাত আমিরের সাথে। এই কথাটা ভারতের কাছে পরিষ্কার। এই জন্য হাদি তাদের একটা জাস্ট ছোট্ট খাট্ট টার্গেট ছিল, ছোট টার্গেট দিয়ে ছোট দিয়ে শুরু করেছে, তাদের ডেস্টিনেশন মেইন হয়ে গেছে এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমি গত বছর 1 বছর আগে বলেছিলাম যে আগামী নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে ভারতের টার্গেট, যেটা নাকি আমরা বেনজির ভুট্টোর সাথে আমি তুলনা করেছিলাম, যে বেনজির ভুট্টোকে যেরকম নির্বাচনী ক্যাম্পিং এ মারা হয়েছে, অনুরূপভাবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমানকে তারা হত্যা করে দুইটা দলকে নেতৃত্ব শূন্য করার জন্য চেষ্টা করবে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য। কিন্তু বর্তমান সময়ে ভারতের টার্গেট এখন ওয়ান ওয়ে হয়ে গেছে, সেটা হলো জামাতের আমির তারেক রহমান থেকে তারা আপাতত বিরত আছে। প্রথমে জামাতের আমিরকে যদি তারা সাকসেস হতে পারে, পরবর্তীতে তারেক রহমানকে নিয়ে তারা সেই টার্গেট করবে। কারণ মির্জাফর আর যারা মুনাফেক তারা সাময়িক সময়ের জন্য স্তব্ধ হলেও ফাইনাল ডেস্টিনেশন তাদের যে টার্গেট সেটা তারা করবেই। তাই বর্তমান সময়ে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, জামাত শিবিরের যত নেতা কর্মী আছেন, আপনারা আপনাদের দলীয় প্রধানকে কিভাবে নিরাপত্তায় রাখবেন। বেশি জনসমাবেশ, বেশি মানুষের সাথে পাবলিকলি উনাকে না এনে আপনারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যদি ওনার বক্তব্য নেন, আপনারা অন্যান্য নেতৃবৃন্দর জনসভায়, বিভিন্ন পথসভায়, বিভিন্ন জায়গায় থাকেন, কিন্তু কিছু মাঠে, কিছু হলের ভিতরে অনুষ্ঠান করলেন, ভিডিও কনফারেন্সে যদি উনি বক্তব্য দেন, তাহলে ওনার নিরাপত্তাটা একটু ভালো হবে বলে আমরা শুধু নির্বাচন এবং নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে, সরকার গঠনের পরে এই নিরাপত্তার সংখ্যাটা থাকলেও কিন্তু বর্তমানে নির্বাচনকে বানচালের জন্য এটা 100% তাদের প্রচেষ্টা আছে। তো সেই কারণে আমি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার রিপোর্ট ওনার কাছে গিয়েছে এবং সেই রিপোর্ট আলোকেই আমি কিন্তু তথ্যকে এই কথাগুলো বলছি। আপনাদেরকে সতর্ক করার জন্য, অবগত করার জন্য আমি আমার দায়িত্ব থেকে বলেছি। আমরা কিন্তু হাদিকে থাকতে হাদির নিরাপত্তা নিয়ে ভাবি নাই, হাদি চলে যাওয়ার পরে হাদির নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত, বা আমরা মিস্টেকগুলা কি করেছি তা নিয়ে কথা বলছি। আর
জীবিত হাদির চাইতে মৃত হাদি 100 গুণ বেশি পপুলারিটি অর্জন করেছে, মানুষের সম্মান অর্জন করেছে, ভালোবাসা অর্জন করেছে। জীবিত থাকতে কিন্তু আমরা এই হাদিকে এতটুকু ভালো অন্তত আমি বাসতাম না। মৃত হাদিকে আমি যেই পরিমাণ ভালোবাসছি, কারণ মৃত্যুর পরেই হাদির সব গুণাবলী, সব ভালো কিছু আমাদের সামনে আসছে। হাদি হয়তোবা বেঁচে থাকলে একজন সংসদ সদস্য হতেন, আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি মাথা ফেলে দেন, আপনার বণিক পরিচয় থাকবে না। তাই মাথা হলেন বর্তমান ডাক্তার শফিকুর রহমান। এই মাথাকে বাঁচিয়ে রাখার জন্য সার্বিক চেষ্টা করতে হবে জামাত এবং শিবিরকে। জামাত এবং শিবিরের শীর্ষস্থানীয় আরো কিছু নেতা হুমকিতে আছেন, কিন্তু তাদের মধ্যে ফার্স্ট টার্গেট এখন, কুইক টার্গেট, মানে নেক্সট টার্গেট এখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শকদের মধ্যে এক শ্রেণীর প্রতিক্রিয়া হচ্ছে যথেষ্ট খুশি, আবার আরেক শ্রেণীর প্রতিক্রিয়া হচ্ছে আপনি ইলিয়াস বলে তাই আমি কি ইলিয়াস হব? বাট সরকার মনে করছে যে হ্যাঁ, যে কোনো মূল্যে সাংবাদিক ইলিয়াসকে থামানো দরকার। দর্শক, চাঞ্চল্যকর তথ্য হচ্ছে সাংবাদিক ইলিয়াসের যে একটা পত্রিকা ছিল বা এটার যে অনলাইন প্ল্যাটফর্ম ছিল বাংলা এডিশন, সর্বশেষ আপডেট হচ্ছে কিছুক্ষণ আগে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন যে সাংবাদিক ইলিয়াসের পরিচালনায় বা সম্পাদকীয়তে যে পত্রিকা অথবা অনলাইন পোর্টাল অথবা কি বলা হয় যে টিভি পোর্টাল আমরা যে নামে বলি, বাংলা এডিশন, এটার নিবন্ধন বাতিল করে দিয়েছে বর্তমান সরকার। এখন কেন আসলে বাতিল করা হলো, আসুন দেখি এ নিয়ে বিস্তারিত। তবে এ নিয়ে গণমাধ্যমে বেশ বিস্তারিত না আসলেও চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে আসল ঘটনা কি। এছাড়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে যখন তথ্য দেখছি, তখন সেখানে দেখলাম যে আপনার ডিসেম্বর 23, 2025 সর্বশেষ তথ্য অনুযায়ী সাংবাদিক ইলিয়াস হোসেনের মালিকানাধীন অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করা হয়েছে। এ বিষয়ে যে তথ্যগুলো সামনে আসছে, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক এই নিউজ পোর্টালটির নিবন্ধন এবং অনাপত্তি অর্থাৎ এনওসি বাতিল করা হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের আপনার এই পোর্টালটির প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক হিসেবে কাজ করছিলেন। যাত্রা শুরুর অর্থাৎ 2025 সালের জুলাই মাসে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অনুসন্ধানী গণমাধ্যম হিসাবে বাংলা এডিশনের যে আনুষ্ঠানিক যাত্রা হয়েছিল, বিজয়ের মাসে এসে অর্থাৎ মাত্র 7 মাসের মাথায় এসে এই বাংলা এডিশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কেন করা হলো? বাতিলের প্রেক্ষাপট হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিভিন্ন তথ্য অনুযায়ী বস্তুনিষ্ঠতা অথবা নির্দিষ্ট কিছু নীতিমালার পরিপন্থী কার্যক্রমের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার এই পত্রিকাগুলো অফিসে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে, এই টোটাল ঘটনার মূল অভিযুক্ত হিসেবে ধরা হচ্ছে সাংবাদিক ইলিয়াসকে। এখন সাংবাদিক ইলিয়াসের পরিচালনায় এই যে বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করা হলো, এ নিয়ে পাঠকদের অথবা দর্শকদের দুইটা প্রতিক্রিয়া আছে। যারা সাংবাদিক ইলিয়াস হোসেনের ফ্যান ফলোয়ার আছেন, তারা মনে করছেন এই সরকার আসলে মিডিয়াকে কন্ট্রোল করছেন। কারণ সাংবাদিক ইলিয়াস আমেরিকা বসে একটা ডাক দিচ্ছেন, এই রাষ্ট্রের এতগুলো বাহিনী থাকার পরেও কেন রাষ্ট্র আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থাপনা করে অথবা তাদেরকে ব্যবহার করে ইলিয়াসকে রুখতে পারলো না? ইলিয়াস অপরাধী হতে পারে, কিন্তু বাংলা এডিশন সেটা কি কোনো অপরাধ করেছে? বাংলা এডিশনের কোনো নিউজ অথবা কোনো রকম অ্যাক্টিভিটিস এটা কি রাষ্ট্র এবং দেশের বিরোধীপূর্ণ অবস্থানে আছে? এটা হচ্ছে ইলিয়াস হোসেনের যারা ফ্যান ফলোয়ার। আবার আরেকটি গোষ্ঠী যারা সাংবাদিক ইলিয়াসকে অপছন্দ করে বা যারা মনে করে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে অবিশ্বাসকারী সাংবাদিক ইলিয়াস যে 71 মানে না, মুক্তিযুদ্ধ মানে না, বিজয় দিবস মানে না, প্রো পাকিস্তানপন্থী সাংবাদিক ইলিয়াস সে আসলে বাংলাদেশের নাগরিক না, সুতরাং তার মালিকানাধীন কোনো পত্রিকা বাংলাদেশে চলতে দেওয়া যায় না, কারণ এটা বাংলাদেশের মধ্যে আরেকটা ভাবাদর্শ অথবা মতাদর্শ তৈরি করে যা স্বাধীনতা এবং বাংলাদেশের চেতনার পরিপন্থী অর্থাৎ বিপরীত অবস্থানে আছে। তো বাংলা এডিশন নিয়ে আপনার মন্তব্য কি? আপনি কিভাবে দেখছেন সাংবাদিক ইলিয়াসের এই বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করা? কারো ভাষায় উস্কানিমূলক এই কন্টেন্ট ক্রিয়েটারকে থামিয়ে দেওয়া ডক্টর ইউনূসের একটা যুগান্তকারী পদক্ষেপ, আবার কারো ভাষায় এ যেন স্বৈরাচারী আরেকটা পদক্ষেপ, যে মিডিয়াকে হাত দেওয়া। আসলে পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে যেইভাবে যাকে দেখছেন, আপনি কিভাবে দেখেন? আশা করি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।